আমরা আরেকটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব প্রবাবিলিটির। সেটা হচ্ছে তোমরা যদি কোনো সময় এরকম অঙ্ক পাবা যে ধরো একটা কয়েনকে তোমার 2 বার 4 বার 10 বার 100 বার নিক্ষেপ করেছে, আবার কখন দেখবে যে একটা ডাইসকে 5-6 বার নিক্ষেপ করেছে। তো এই ধরনের কোশ্চেন্সগুলি কীভাবে আনসার করা যায় সেই জিনিসটা আজকে শেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা কিছু জিনিস একটু বেসিক জিনিসগুলো আগে কথাবার্তা বলে নিই যে কীভাবে আসলে এই জিনিসগুলো আসে, এগুলো একটু পরে করি, তার আগে কিছু বেসিক জিনিস দেখে ফেলি। তো প্রথমে আমরা একটা জিনিস জানি যে নমুনা ক্ষেত্র নামে একটা জিনিস আছে আমাদের। এই জিনিসটা একটু খেয়াল করার চেষ্টা করি যে আসলে একটা কয়েন যখন নিক্ষেপ করা হয় তখন আসলে কয়টা নমুনা ক্ষেত্র তৈরি হয়, যে ভাই দুইটা, একটা হচ্ছে এইস হেড অথবা টের পরে। আবার যখন দুইটা কয়েন নিক্ষেপ করা হয় তখন কি হয়, তখন যে ভাই কী কী জিনিস হতে পারে, যে দুইটা কয়েন নিক্ষেপ করলে আমার কি কি হতে পারে নমুনা ক্ষেত্র। যে এইখানে জিনিসটা চিন্তা করতে হয় এইভাবে যে এইখানে এইচ মানে হচ্ছে হেড হেড পড়তে পারে, যে প্রথম কয়েনটাতে হেড দ্বিতীয় কয়েনটাতে হেড পড়লো। আবার হতে পারে কি যে প্রথম কয়েনটাতে হেড পড়লো পরেরটাতে টের পড়লো, টের হেড পড়তে পারে, যে প্রথম কয়েনটাতে টের পড়লো দ্বিতীয় কয়েনটাতে হেড টের পড়লো আবার। তাহলে এই যে চারটা জিনিস, চারটা ঘটনা ঘটতে পারে। একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে, যে একটা কয়েনকে 2 বার নিক্ষেপ করা অথবা দুইটা কয়েনকে একসাথে নিক্ষেপ করা সেম জিনিসই বোঝায়। এই কথাটা মাথায় রাখবো। এই জন্য আমি অঙ্ক দেওয়ার সময় এখানে লিখেছি যে একটি কয়েন 5 বার অথবা 5টি কয়েন একবার নিক্ষেপ করা হলো, মানে এই দুইটা জিনিস আসলে সেম জিনিসই বোঝায়। তো আমরা এই জিনিসটাকে এইভাবে চিন্তা করবো যে যদি তোমার অঙ্কের মধ্যে এইটাও বলতে পারে আবার এইটাও বলতে পারে, ফলে তোমার কনফিউশন যেন তৈরি না হয়। এখন খেয়াল করো, তার মানে দুইটা কয়েন যদি নিক্ষেপ করা হয় তাহলে 4টা নমুনা ক্ষেত্র তৈরি হয়। আবার খেয়াল করে দেখো, যখন 3টা কয়েন নিক্ষেপ করা হবে তখন আসলে কীভাবে নমুনা ক্ষেত্রটা তুমি তৈরি করবা। তাহলে তখন আসলে তুমি এই যে দুইটা সেইটাকে আগে এক লাইনে রাখো, যে এইচ টি, আবার হতে পারে কি টি এইচ, আবার হতে পারে টি টি, আবার আরেক লাইনে রাখো তুমি হচ্ছে একটা কয়েন এইচ টি, কারণ দুইটা কয়েন একটা কয়েন 3টা কয়েন। তাহলে খেয়াল করে দেখো, তাহলে হলো কি এইচ একটা, আবার হলো কি এইচ টি একটা, আবার হলো কি এইচ একটা, আবার হচ্ছে টি একটা, আবার হতে পারে এইচ একটা, টি একটা, আবার হতে পারে এইচ একটা, আবার হতে পারে টি একটা। তো খেয়াল করো, তো এই জিনিসটা তো ধরো পরীক্ষার হলে তুমি সবসময় ধরো এই যে নমুনা ক্ষেত্রটা তৈরি করতে কিন্তু পারবা না অনেক সময়, কারণ তোমার ধরো 5টা কয়েন 10টা কয়েন যদি নিক্ষেপ করে, এখন তোমার 10টা কয়েনের ক্ষেত্রে কয়টা নমুনা ক্ষেত্র তৈরি হবে বা কয়টা নমুনা বিন্দু তৈরি হবে, এই জিনিসটা আসলে তুমি Get your best tutor in a smart way. Download Baidu Academy app. কীভাবে বের করবা খুব দ্রুত চিন্তা করা যাবে। দেখো এই জিনিসটা আসলে এই ফরম্যাটেই আসে সবসময়, যে একটা কয়েন নিক্ষেপ করলে আসলে নমুনা ক্ষেত্র হয় কয়টা, 2টা। খেয়াল করো, 2টা কয়েন নিক্ষেপ করলে হয় 4টা, তার মানে এখানে হলো কি স্কোয়ার। আবার খেয়াল করো, যখন 3টা কয়েন নিক্ষেপ করছো তখন হয়ে গেল কয়টা, 8টা। এটাকে আমি কি লিখতে পারি, 2 কিউব। তার মানে কি আসলে আমরা খেয়াল রাখবো যে যদি n সংখ্যক মুদ্রা নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্র তৈরি হবে, নমুনা বিন্দু তৈরি হবে কয়টা, 2 টু দি পাওয়ার nটা। তার মানে আমি এই অঙ্কে যে বলেছি যে 5টি কয়েন নিক্ষেপ করা হয়েছে বা একটা কয়েন 5 বার নিক্ষেপ করা হয়েছে, তার মানে তোমার নমুনা বিন্দু টোটাল কয়টা, যে ভাইয়া 2 টু দি পাওয়ার 5টা। এটা মাথায় রাখবো আমরা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এইটা শুধু এইটার ক্ষেত্রে সত্য না, এটা তোমার যদি ডাইস দেয় সেই ক্ষেত্রেও সত্য। দেখো একটা ডাইস দিয়ে বললো, যে একটা লুডুর ডাইস দিয়ে বললো যে তোমার একটা লুডু নিক্ষেপ করলে, একটা ডাইস নিক্ষেপ করলে কয়টা নমুনা বিন্দু তৈরি হয়, যে ভাইয়া 1 2 3 4 5 6, মানে টোটাল 6টা। তাহলে 2টা নিক্ষেপ করলে কয়টা হবে, তখন বললো যে ওইখানে 1 2 3 4 5 6, এইখানেও 6টা। এটা কি গুণ হবে? অবশ্যই, কারণ দেখো 1-এর জন্য 6টা অপশন, 2-এর জন্য 6টা অপশন, 3-এর জন্য 6টা অপশন, তাহলে এইভাবে 6 6 36টা অপশন। তাহলে এই জিনিসটাকে আমরা আসলে লিখতে পারি কি 6 স্কোয়ার। তার মানে কি আসলে 3টা যখন নিক্ষেপ করব তখন আমরা টোটাল নমুনা বিন্দু কত হবে, 6 কিউব। তাহলে এই ধরনের জিনিসগুলিতে আমরা এই জিনিসটাই আমরা খেয়াল রাখবো, যে আমরা যে নিচে লিখি যে টোটাল কতগুলি আসলে পাই, তাহলে টোটাল কতগুলি পাই এই জিনিসটা নিচে কি থাকবে, যে কতগুলি কয়েন আসলে নিক্ষেপ করছি।
তাহলে আমরা বুঝলাম, এইখানে খেয়াল করি, তাহলে আমরা এই ধরনের নমুনা ক্ষেত্র যদি আসে তাহলে আমরা এই জিনিসটা এখন বুঝতে পারবো যে কয়বার নিক্ষেপ করছে, সমস্যা নাই। নমুনা বিন্দু মানে টোটাল পাওয়া সংখ্যা কতগুলি, টোটাল নমুনা বিন্দু কতগুলি, সেটা আমরা নিচে লিখতে পারবো, এটা সহজে লিখতে পারবো। এখন আমি কয়েন দিয়ে করি, ডাইস দিয়ে না করি। ডাইস দিয়ে আমি বেশ কিছু কঠিন অঙ্ক দেখাবো তোমাদের এখানে। তো এটা আমরা প্রথমে আসলে কয়েন দিয়ে আগে ক্লিয়ার করে ফেলি। দেখো এই জিনিসটাতে খেয়াল করো, তুমি এটা ধরো 3টা কয়েন নিক্ষেপ করেছো, তোমাকে যদি বলতো যে 3টা কয়েন নিক্ষেপ করেছো, 2টা এইচ পাওয়ার প্রবাবিলিটি কত, তাহলে খেয়াল করে দেখো 2টা এইচ কখন কখন আছে, এইটাতে আছে, আবার এইটাতে আছে, আবার আছে কোনটাতে, এইটাতে আছে। তাহলে এখানে টোটাল হলো কয়টা, 3টা, তার মানে তুমি লিখতা 3/8। এখন খেয়াল করে দেখো এই জিনিসটাকে আসলে এইভাবে চিন্তা করা যায় কি না। দেখো 3টা টোটাল আমরা জিনিস চিন্তা করছি, তার মানে 3বার নিক্ষেপ করেছি, 3বারের মধ্যে 2বার আমি কি চাই, এইচ চাই। তাহলে 3বারের মধ্যে 2বার এই জিনিসটা আসলে কীভাবে চিন্তা করা যায়, 3C2, তার মানে 3C2টা আমি চাই। মানে এই 3 হচ্ছে কি, এই 3 হচ্ছে কতবার তুমি নিক্ষেপ করছো, কতবার নিক্ষেপ করছো। আর এই 2 কি, এই 2 হচ্ছে তুমি কতগুলি একই জিনিস চাচ্ছ, কতগুলি মানে কতগুলি জিনিস একই চাচ্ছ। খেয়াল করো আমি কি চাই, 2টা এইচ চাই, তাহলে আমি লিখবো 3C2, আর নিচে কি লিখবো 2³ তার মানে আমার এটার আনসার হবে 3/8। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. আমাকে যদি বলে যে আমি 3টাই এইচ চাই, তাহলে আসলে কি অপশন হবে, 3টাই এইচ চাও, তাহলে ঠিক আছে 3C3 ডিভাইডেড বাই 2³ মানে আমি এতগুলো টোটাল নমুনা বিন্দু পাই আর আমি এটা চাই, তার মানে উপরেরটা হলো 3C3 মানে হচ্ছে 1 ডিভাইড বাই 8। দেখো একটাই আমি পাচ্ছি কি, যেখানে 3টাই এইচ আছে। তাহলে এইভাবে চিন্তা করেই আসলে আমি সবগুলো জিনিসের অঙ্ক করতে পারি। তার মানে এই ধরনের অঙ্কে আমি যা চাই এটা হলো আমি লিখবো হচ্ছে NCR ফরম্যাটে উপরে, আর নিচে লিখবো নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে এন কি, আবার বলছি যে কতবার নিক্ষেপ করছো বা কতগুলি তুমি জিনিস নিক্ষেপ করছো। আবার আর কি জিনিস, আর মানে হচ্ছে যে কতগুলি জিনিস আমি একই দেখতে চাই। তাহলে এইভাবেই আমরা এই অঙ্কগুলি সহজেই করে ফেলতে পারবো। তাহলে এইভাবে এই অঙ্কগুলি করে ফেলবো সবাই। তাহলে দেখো কিভাবে আমরা একটা করে প্র্যাকটিস করি। নমুনা বিন্দু কিন্তু অনেক সময় অনেক অঙ্কের ক্ষেত্রে খুব সহজ অঙ্ক করে দেয়, সেজন্য নমুনা বিন্দুগুলো তৈরি করা একটু শিখবা। বিশেষ করে ডাইসের যে নমুনা বিন্দুগুলি, ওইখান থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন্স আসে, সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবো সবসময়। তো এবার আসো প্রথম অঙ্কটা। দেখো অঙ্কে কি বলেছে যে একটা কয়েন 5বার নিক্ষেপ করেছে। ওকে, তাহলে আনসারটা, প্রথম অঙ্কের আনসারটাতে নিচে যে আমি 2⁵ লিখবো, এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না। এবার খেয়াল করো তুমি কি চাও, তুমি চাও 3টা এইচ পাই। এখন 3টা এইচ চাও, 5বার নিক্ষেপ করছো, তার মধ্যে 3টা একই জিনিস চাও, তার মানে তুমি আসলে কি লিখবা, 5C3, দিস ইজ ইয়োর আনসার। ক্লিয়ার সবাই? এবার খেয়াল করো পরের অঙ্ক, কমপক্ষে 3টা এইচ চাই। এগুলির আসলে মানে কি, আসলে এখানে যা শব্দের জাস্ট জিনিসগুলো চেঞ্জ করে দিচ্ছে, বাকি অঙ্ক ঠিক আগের মতোই চিন্তা। কমপক্ষে একটা এইচ মানে কি, আসলে কমপক্ষে একটি এইচ মানে 3টা এইচ মানে কি, মানে 3টা এইচ মানে প্রবাবিলিটি অফ 3টা এইচ প্লাস প্রবাবিলিটি অফ 4টা এইচ প্লাস প্রবাবিলিটি অফ 5টা এইচ, এগুলি তো। তাহলে খেয়াল করে দেখো এগুলি যোগ করলে 5টা এইচ, যেহেতু সর্বোচ্চ 5টাই পড়তে পারে, আর বেশি তো হবে না। কমপক্ষে মানে কি, কমপক্ষে মানে 3টা পড়তেই হবে, এর চেয়ে বেশি পড়তে পারে। যেহেতু সর্বোচ্চ কয়েন হচ্ছে 5টা, তার মানে 5টা পর্যন্ত এইচ পড়তে পারে। তাহলে এই জিনিসটা যোগ করলেই তোমার অঙ্ক শেষ। আর আমরা জানি যেগুলো আলাদা আলাদা ঘটনা, হয় 3টা এইচ পড়বে অথবা 4টা এইচ পড়বে অথবা 5টা এইচ পড়বে। তাহলে বড় 3টা এইচ পড়ার চিন্তা কি, যে ভাই 5C3 ডিভাইড বাই 2⁵। আর 4টা এইচ পড়ার সম্ভাবনা কত, যে ভাই 5C4 2⁵, প্লাস আর 5টা এইচ পড়ার সম্ভাবনা কত, যে ভাই 5C5 ডিভাইডেড বাই 2⁵। এইভাবেই করে দিয়ে হলেই হবে। পরের অঙ্কটা বলো, পরের অঙ্কটাতে কি বলেছে, যে ভাই বড় জোর 3টা এইচ
পাওয়ার সম্ভব হতে কত, বড় জোর 3টা এজ মানে কি, হয় 3টা এজ হবে, এটা ম্যাক্সিমাম, বড় জোর 3টা, এর বেশি মানে 3টার বেশি এইজ হতে পারবে না। তাহলে 3টার বেশি যদি এইজ হতে না পারে তাহলে কি হতে পারে, যে এবার 2টা এইজ হতে পারে, আবার হতে পারে কি 1টা এইজ হতে পারে, আবার হতে পারে যে একটাও এইজ পড়ে নাই, 0 এইজ মানে একটাও হেড পড়ে নেই, 3টা সবগুলোই টের পড়েছে। তাহলে এই কেসগুলির ক্ষেত্রে কিন্তু এই কেসটা যেন বাদ না যায়, বড় জোরের ক্ষেত্রে এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তাহলে বলো 3টা এইচের ক্ষেত্রে এটাই আনসার, আবার 2টা এইচের ক্ষেত্রে কিন্তু জাস্ট 2 হবে, বলো এখানে কি হবে 1 হবে, প্লাস এটার সাথে কি যোগ করবা, যেটা ভাই 5C0 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5, দ্যাট মিনস একবারও যেন এইচ না পড়ে, তাহলে 5C0 দিয়ে দিতে হবে। তাহলে এইভাবে আমরা খুব সহজেই অঙ্কগুলির আনসার করে ফেলতে পারবো। এবার খেয়াল করে দেখো তো, প্রত্যেকটি এইচ পড়ার সম্ভাবনা, এইচ আছে কয়টা 5টা, তাহলে 5C5, তার মানে এখানে জাস্ট কি হলো, তুমি এখানে লিখে দিলা 5C5, প্রত্যেকটি এইচ মানে 5 বার নিক্ষেপ করছো, 5টা এইচ চাচ্ছ, এটাই হচ্ছে আনসার। তাহলে আমি একইভাবে প্রত্যেকটা এইচ পাওয়ার জিনিসটাও করে ফেললাম। এখন বলো তো এইচ না পাওয়ার সম্ভাবনা কত, তার মানে একটাও এইচ পড়বে না, তার মানে আসলে কি আমি যা চাই এটা আসলে শূন্য, মানে একটাও এইচ পড়বে না, তার মানে এখানে 5C0 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5। তাহলে আশা করছি এই জিনিসগুলি এইভাবে সহজেই করতে পারবা। তাহলে একইভাবে তোমাকে কিসের অঙ্ক দিতে পারে, আর ডাইসের অঙ্ক দিতে পারে বা অন্য কিছু দিতে পারে, তাহলে এই সিস্টেমে এই চিন্তা অনুসারে তুমি এই অঙ্কগুলি করে ফেলতে পারবে। এখন এই ধরনের অঙ্কগুলি আসলে কিন্তু আমরা এখন সহজে পারছি। এবার আসো আরেকটু যদি কমপ্লেক্স অঙ্ক দিয়ে দেয়, একটু কমপ্লেক্সভাবে অঙ্কগুলি করব। দেখো এবার আমরা ডাইস দিয়ে করছি, এবার 2টা অঙ্ক দিয়ে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. আমি ডাইস দিয়ে, খেয়াল করো এই অঙ্কগুলি আসলে অনেকগুলো সময় বলা যায় সামেশন অফ সিরিজ টাইপের অঙ্ক। এই ধরনের অঙ্কগুলিতে আমরা বেশ কিছু জিনিস আমাদের বুঝতে হবে, সেই জিনিসটা একটু খেয়াল করো। একটা অঙ্ক সহজ অঙ্ক দিয়েছি প্রথমে, ঠিক সহজ না, তোমাকে আসলে বুঝলে খুবই সহজ। খেয়াল করো অঙ্কটা কি আসলে বললো যে রহিম এবং করিম লুডো খেলা শুরু করলো, আমরা সবাই লুডো খেলি, যে প্রথমে ছক্কা ফেলবে সে জিতবে। কথা হচ্ছে যে প্রথমে এই কথাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, যে প্রথমে ছক্কা ফেলবে সে জিতবে। এই অঙ্কটুকু খেয়াল করো যে রহিম যদি খেলা শুরু করে তাহলে করিমের জেতার প্রবাবিলিটি চেয়েছে। আবার দেখো তার মানে কি, যে প্রথমে ছক্কা ফেলবে সে যদি জিতে যায়, তার মানে যদি রহিম খেলা শুরু করে রহিম জিতে যায় তাহলে কিন্তু খেলা শেষ। তার মানে এইটা তোমার চাই নাই, চাইছে কি রহিম খেলা শুরু করলে করিমের জেতার সম্ভাবনা কত। দেখো এই ধরনের কনসেপ্টগুলি আমরা আসলে কীভাবে চিন্তা করতে পারি, ভালো মতো খেয়াল করে অঙ্কটা ভালো মতো একবার পড়ে নিবা। এই ধরনের অঙ্কগুলিতে অঙ্ক করে নেওয়ার পর একটু চিন্তা করো। দেখো রহিম এবং করিম, আমি রহিমকে আর দ্বারা প্রকাশ করলাম, করিমকে তুমি কে দ্বারা প্রকাশ করলাম। খেয়াল করো লুডো খেলায় ছক্কা পড়ার প্রবাবিলিটি কত, আমরা জানি ছক্কা পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6, আর ছক্কা না পড়ার প্রবাবিলিটি কত, তাহলে 5/6, আমরা এটা জানি। তাহলে তার মানে এই খেলায় রহিমের জেতার প্রবাবিলিটি বা করিমের জেতার প্রবাবিলিটি হচ্ছে 1/6, আর হারার প্রবাবিলিটি হচ্ছে 5/6। তাহলে এবার যদি অঙ্ক শুরু করি তাহলে খেয়াল করো আমরা রহিমের জেতাটাকে আর দ্বারা প্রকাশ করব, আর রহিমের হারাটাকে আমরা আর প্লাস আর প্রাইম দ্বারা প্রকাশ করলাম, যে আর প্রাইম আর আর। তাহলে খেয়াল করো, ধরো রহিম খেলা শুরু করলো, খেয়াল করো অঙ্কটা আসলে কি হতে পারে, কিভাবে হতে পারে, যে ঘটনাটা আসলে কিভাবে শেষ হতে পারে। তুমি প্রথমে আসলে তোমার স্যাটিসফ্যাকশনগুলোকে যোগ করে ফেলো, যে আসলে খেলাটা কীভাবে হতে পারে। ধরো লুডো খেলতেছে, এরকম করতেছে, লুডো খেলতেছে, যে রহিম দেখো জেতার সম্ভাবনা চেয়েছে কার, করিমের। তাহলে আগে তোমাকে তাহলে রহিমকে হারাইতে হবে। রহিম যদি না হারে, প্রথমে যদি না হারে, তাহলে তার করিমের কাছে খেলাই আসবে না। তার এইটা কিন্তু চায় নাই, তোমার চাওয়াটা কি আসলে সেটা খেয়াল করো। রহিমকে হারতে হবে, করিম তাহলে জেতার প্রবাবিলিটি তৈরি হবে। এইভাবে ঘটনাটা শেষ হয়ে যেতে পারে, যে রহিম হেরে গেল, করিম ছক্কা ফেলে দিল, ঘটনা শেষ। আবার তাহলে এর সাথে তোমার স্যাটিসফ্যাকশন আরেকটা যোগ হচ্ছে। কি কি স্যাটিসফ্যাকশন হতে পারে, যে ভাইয়া রহিম এইভাবে ঘটনাটা শেষ হয়ে যেতে পারে। আবার হতে পারে কি, যে রহিম হেরে গেল, ঠিক আছে, আবার কিন্তু করিম যে জিতবে তার তো গ্যারান্টি নাই, করিমও হেরে গেল মনে করো। তারপর যদি রহিম আবার হেরে যায় তাহলে করিমের আবার জেতার প্রবাবিলিটি তৈরি হবে। যার জেতার প্রবাবিলিটি তৈরি হবে সেটাকে তুমি এইভাবে চিন্তা করে রাখতে হবে। আবার খেয়াল করো যে ভাইয়া এরকম মতো হতে পারে যে রহিম হেরে গেল, করিম হেরে গেল, রহিম হেরে গেল, আবার করিম হেরে গেল। তাহলে যদি রহিম আবার হারে তাহলে করিমের জেতার প্রবাবিলিটি তৈরি হবে। একইভাবে এই ঘটনাটা কতদিন পর্যন্ত চলতে পারে, যে ভাই অসীম পর্যন্ত চলতে পারে, যে রহিম আর করিম কোনো দিন ছক্কা ফেলতেই পারেনি।
ক্লিয়ার? তাহলে এইভাবে ঘটনাটা যোগ করতে হবে। তার মানে তোমার টোটাল প্রবাবিলিটি কি, যে তোমার স্যাটিসফ্যাকশনের যোগফলগুলি। আমরা জানি যে আলাদা আলাদা ঘটনাকে যোগ করে ফেলতে হয়, আর এই ঘটনার ভিতরের অংশগুলোকে কি করতে হয়, গুণ করে ফেলতে হয়। এগুলো আমরা শিখেছি আগেই। তাহলে খেয়াল করো, এবার এই অংশটুকু তোমার এগুলো চিন্তাবাদ, তোমার এই স্যাটিসফ্যাকশনটাকে ফিল করো। দেখো রহিমের হারার প্রবাবিলিটি কত, যে ভাই 5/6, যে ভাই ঠিক আছে, তাহলে করিমের জেতার প্রবাবিলিটি কত, 1/6 লিখে ফেললাম। একইভাবে বলো রহিমের হারার প্রবাবিলিটি কত, 5/6 ইন্টু করিমের হারার প্রবাবিলিটি কত, 5/6, আবার রহিমের হারার প্রবাবিলিটি কত, 5/6, করিমের জেতার প্রবাবিলিটি কত, 1/6। মানে এখানে 3টে হারা আছে, এখানে একটা হারা আছে, এখানে 5টা হারা আছে। তার মানে এখানে আমি কি লিখবো আসলে, 5/6 টু দি পাওয়ার 5 ইন্টু 1/6 করিমের জেতাটা, প্লাস এইভাবে চলতে থাকবে। মানে এখানে 1টা 3টা 5টা 7টা এইভাবে চলতে থাকবে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. খেয়াল করো, এই সমষ্টিটা আমরা এখন বের করতে চাই। দেখো এখানে কি কমন নেওয়া যায়, দেখো তো এইটা কমন যায় না, 1/6 প্রত্যেকটার সাথেই আছে। আবার দেখো 5/6ও প্রত্যেকটার সাথে আছে, আমি দুইটাই কমন নিয়ে নিলাম, 5/6 ইন্টু 1/6 কমন নিয়ে নিলাম। খেয়াল করো এখানে কি আসে, এখানে আসে 1 প্লাস, দেখো একটা 5/6 এবং 1/6 চলে গেছে, তার মানে 5/6 দুইটা আছে এখনো, তার মানে এটা স্কোয়ার, প্লাস 5/6 টু দি পাওয়ার, এখান থেকে একটা করে গেছে, তার মানে এখানে 4, প্লাস এইভাবে চলতে থাকবে কতদূর পর্যন্ত, অসীম পর্যন্ত চলতে থাকবে। খেয়াল করো এবার এই যে ধরনের সিরিজ, এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা গুণোত্তর ধারা। এখন তোমরা অনেক আগেই শিখেছো গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা, তোমাদের 9-10 বইয়ে ছিল যে অসীম গুণোত্তর ধারার সমষ্টির সূত্রটা আসলে কি। অসীম গুণোত্তর ধারার সমষ্টির সূত্র হচ্ছে যে এস ইকুয়াল টু, যারা মনে নেই যাদের তারা খেয়াল করে ফেলো, এস ইকুয়াল টু a/1 - r। তো এখানে আর কি জিনিস, আর হচ্ছে সাধারণ অনুপাত, আর এ হচ্ছে প্রথম পদ। এখানে আর কত আসলে, আর কিন্তু যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। অনেক সময় কিন্তু অনেকে 5/6 লিখে দিয়ে আসে, কিন্তু দ্বিতীয় পদটা কি আসলে 25/36, এইটা কিন্তু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 1। তার মানে এখানে আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে এখানে 25/36। এটা মাথায় রাখতে হবে, 5/6 দিয়ে শোনা এগুলো ভুল হয়ে যায় অনেক সময়। তার মানে এখানে 5/36 ইন্টু এই অঙ্কটাতে এটা সমষ্টি কত পাইলাম আমরা, এ হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 - r, দ্যাট মিনস 25/36 ইকুয়াল, দেখো আসে কত, 36 - 25, দ্যাট মিনস 11। তার মানে 36টা আবার উপরে চলে যাচ্ছে, আমরা এগুলি ক্যালকুলেশন আমরা ইজিলি বুঝি। 36 ইন্টু উপরে যাচ্ছে 36, নিচে আসতেছে 11, দ্যাট মিনস 5/11। দিস ইজ ইয়োর আনসার। কে, রহিম যদি হারে তাহলে করিমের জেতার প্রবাবিলিটি আমরা পেয়ে গেলাম। তার মানে কি আসলে, তার মানে হচ্ছে আসলে দেখো 11-র মধ্যে 5 ভাগ জেতার চান্স আছে কার, করিমের, যদি রহিম খেলা শুরু করে। তার মানে যে খেলা শুরু করে তার প্রবাবিলিটি কিন্তু একটু হলেও বেশি। তার মানে লুডো খেলা শুরু করলে তুমি আগে খেলা শুরু করার চেষ্টা করবা, তার মানে তোমার জেতার প্রবাবিলিটি একটু বেড়ে যায়। তাহলে আমরা এই ধরনের অঙ্ক আসলে এইভাবে আনসার করে ফেলবো। তাহলে এই ধরনের অঙ্কে মেইন কাজটা হচ্ছে কি, মেইন কাজটা হচ্ছে তুমি এই জিনিসটা লিখতে পারা, তাহলেই তোমার অঙ্ক শেষ। ধরো তোমার এই অঙ্কটা একটু চেঞ্জ করে বললো যে ভাইয়া তুমি, আমি দেখি যে তোমরা এই জিনিসটা বুঝতে পারতেছো কি না, যে তোমার অঙ্কটা একটু বললো যে রহিম খেলা শুরু করলো, ঠিক আছে, রহিম খেলা শুরু করলে রহিমের জেতার প্রবাবিলিটি কত। ধরো এখানে এইটা না দিয়ে তোমাকে বললো রহিমের জেতার প্রবাবিলিটি কত, রহিম খেলা শুরু করলে রহিমের জেতার সম্ভাবনা কত। তাহলে তুমি আসলে অঙ্কটার এই জিনিসটা মানে তোমার স্যাটিসফ্যাকশনের যোগফলটা কীভাবে বের করবা, এটা এইভাবে সহজভাবে বের করবা যে ভাই রহিম খেলা শুরু করছে, আচ্ছা রহিমের জেতার প্রবাবিলিটি, আচ্ছা অঙ্ক এইভাবেই শেষ হয়ে যেতে পারে যে ভাই রহিম খেলা শুরু করছে, রহিম জিতে গেছে, খেলা শেষ। আবার তোমার স্যাটিসফ্যাকশন কীভাবে হতে পারে যে ভাই রহিম খেলা শুরু করছে কিন্তু রহিম হেরে গেছে, কিন্তু করিমও হেরে গেছে, তার মানে আবার রহিমের জেতার প্রবাবিলিটি তৈরি হবে। একইভাবে বলো আর কে প্রাইম এবং আর প্রাইম, এবং আবার আমি জানি যে যদি রহিম আবার হারে, করিম যদি আবার হারে, তাহলে রহিমের আবার জেতার প্রবাবিলিটি তৈরি হবে। তার মানে তখন এই জিনিসটা এইভাবে তৈরি হতে থাকবে। তার মানে তোমার হচ্ছে কাজ হচ্ছে এই জিনিসটাকে ঠিকঠাক মতো যদি তুমি তৈরি করে ফেলতে পারো, তাহলে তোমার এই অঙ্কগুলি শেষ। তাহলে আশা করছি এই অঙ্কটা, এই ধরনের অঙ্কগুলি আমরা এই জিনিসটা তৈরি করে সামেশন অফ সিরিজ করে ফেলতে পারবো, তাহলে খুব সহজেই অঙ্কগুলি করতে পারা যাবে। Get your best tutor in a smart way.
Download Baidu Academy app. একইভাবে একটা জিনিস মাথায় রাখবা, এটা যেমন আমরা ডাইস দিয়ে করলাম, এই অঙ্কগুলির মতো খেয়াল রাখবা যে এই অঙ্কগুলি কিন্তু একইভাবে কয়েন দিয়েও আসতে পারে। তার মানে তোমার এই অঙ্কগুলির মেইন কাজটা হচ্ছে তোমার এই জিনিসটা লেখা। এখন কী দিয়ে আসলো, ডাইস দিয়ে আসলো না কয়েন দিয়ে আসলো, সেটা তোমার মাথায় আনার মোটেও দরকার নেই। এবার আসো, আরেকটু অঙ্ক দিয়েছে, ওটা দিয়ে এটাও একই অঙ্ক, একবারে ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আরেকটা অঙ্ক দিয়েছি, দেখি তোমরা বুঝতে পারো কি না। দেখো, তোমাকে বলেছে তুমি লুডুর ছক্কা নিক্ষেপ করছো যতক্ষণ পর্যন্ত না 4-এর বেশি পড়ে। এখন তোমাকে বলেছে জোড় সংখ্যক বার নিক্ষেপে 4-এর বেশি পড়ার সম্ভাবনা কত। খেয়াল করো, কতক্ষণ পর্যন্ত নিক্ষেপ করতে বলেছে, যতক্ষণ না 4-এর বেশি পড়ে। এখন বলো 4-এর বেশি মানে কি আছে, 5, 6। তার মানে একটা লুডু যখন তুমি ছক্কা নিক্ষেপ করবা, তার মানে 4-এর বেশি পড়ার প্রবাবিলিটি কত। যেভাবে বলবো যে ভাই 2/6 হচ্ছে 4-এর বেশি পড়ার প্রবাবিলিটি, আর 4-এর কম পড়ার প্রবাবিলিটি কত। যে ভাই 4-এর কম পড়ার প্রবাবিলিটি হচ্ছে 4, অথবা 4-এর কম মানে 4-এর বেশি পড়ার প্রবাবিলিটি হচ্ছে এটা, আর না পড়ার প্রবাবিলিটি কত, এটা মানে তার কমের অংশটুকু। তার মানে এটা হচ্ছে 4-এর বেশি, মানে যেহেতু দুইটা, এটা না পড়ার প্রবাবিলিটি কত, 4/6। তার মানে তুমি খেয়াল করো, তুমি লুডু খেলায় ছক্কা নিক্ষেপ করছো, তোমার 4-এর বেশি পড়বে তার প্রবাবিলিটি হচ্ছে 2/6, আর যদি 4-এর বেশি পড়বে না সেটার প্রবাবিলিটি কত তাহলে 4/6। তার মানে তোমার জেতার প্রবাবিলিটি হচ্ছে এইটা, হারার প্রবাবিলিটি হচ্ছে এইটা। তাহলে একই চিন্তায় আমরা এই অঙ্কটা করে ফেলতে পারি। দেখো, কিন্তু তোমার এই অঙ্কটাতে বলেছে জোড় সংখ্যক বার নিক্ষেপে, আমি বিজোড় সংখ্যক বার নিক্ষেপে ধরো আমি 4-এর বেশি 5 পেয়ে গেলাম, কিন্তু সেটা আমার নেওয়া যাবে না, কারণ তোমাকে বলেছে যে জোড় সংখ্যক বার নিক্ষেপে 4-এর বেশি পড়ার প্রবাবিলিটি কত। তাহলে তোমার এবার খেলাটা খেয়াল করো, যে প্রথমে চিন্তা করলা, দেখো প্রথম আমি বিজোড় সংখ্যক বারে জিততে চাই না, তাহলে প্রথমবার লুডু নিক্ষেপ করলা, তুমি হেরে যেতে চাও, তাহলে হারার প্রবাবিলিটি কত তোমার, 4/6। এবার খেয়াল করো, দ্বিতীয়বার নিক্ষেপে দেখো তুমি কি চাও, জিততে চাও, তাহলে এইটা আমি লিখব 2/6। আবার খেয়াল করো কি হতে পারে, যে ভাই 2বার নিক্ষেপে আমি জিততে চাই, তাহলে এইটা আমার ঘটনা হতে পারে এইটা। এবার খেয়াল করে পারো যে আমি 4বার নিক্ষেপে আমি জিততে চাই, তার মানে 4/6 আমি হারবো, প্রথমবার হারলাম, হারার প্রবাবিলিটি, দ্বিতীয়বারও আমি হারলাম, এইভাবে ঘটনাটা হতে পারে। আবার তৃতীয়বারও আমি হারলাম, এটাও হতে পারে। কিন্তু আমি কি চাই, জোড় সংখ্যক বার নিক্ষেপে 4-এর বেশি চাই, মানে যার 4-এর বেশি, তাহলে চতুর্থবার আমি কি চাই, জিততে চাই, জেতার প্রবাবিলিটি কত, 2/6। একই সিস্টেমে তুমি বলতে পারো যে এর পরেরটা কী হবে, যে 4/6 টু দি পাওয়ার হবে 5 ইন্টু 2/6। তার মানে এইভাবে ঘটনাটা কতদূর পর্যন্ত চলতে পারে, অসীম পর্যন্ত চলতে পারে। তাহলে একই সিস্টেমে তুমি এই ধরনের অঙ্কগুলিকে বের করে, তুমি জাস্ট তোমার কি স্যাটিসফ্যাকশনটা যদি বের করে ফেলতে পারো, তুমি আগে তোমার কি যে স্যাটিসফ্যাকশনগুলিকে যোগ করে ফেলতে পারলে তোমার অঙ্ক শেষ। তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি আগে দেখো অঙ্কটাকে ঠিকমতো পড়ো, তারপর এটাকে ঠিকমতো যোগ করে ফেলতে পারো, তাহলে তোমার অঙ্ক হয়ে যাচ্ছে। আশা করছি এই ধরনের অঙ্কগুলি, যেহেতু আগের অঙ্কটাও ঠিকমতো বুঝেছো, তাহলে এটা আসলে কোনো ব্যাপারই না, একই ধরনের অঙ্ক। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.